নমঃ শিবায়। নবগ্রহ রহস্য নিয়ে আমার একটি বলতে পারেন একটি গম্ভীর আলোচনা পরপর আমি আপনাদের সামনে রেখে চলেছি। অলরেডি এই বিষয় নিয়ে দুটো ভিডিও দেওয়া আছে, আজকে 3 নম্বর ভিডিও। একটি শৃঙ্খলা, যাদের মনে হয় জ্যোতিষ একদম মিথ্যা, সত্য নয়, আমি অনুরোধ করব তারাও এই ভিডিও দেখবেন। আর যারা জ্যোতিষের প্রবল অনুরাগী, আমি বলবো আপনারাও দেখুন, কারণ আপনাদের অনুরাগ আরও বৃদ্ধি পাবে, আর যিনি বিশ্বাস করেন না হয়তো তার বিশ্বাস ফিরে আসবে। তো শুরু করা যাক। শুরু করার আগে আমি একবার বলবো, আপনারা যারা আমাকে আপনাদের জন্মপত্রিকা দেখাতে চাইছেন, জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন, বিভিন্ন প্রতিকার প্রতিবিধান কী করবেন জানতে চাইছেন, অনলাইনে দেখাতে চাইছেন, বাড়ি বসে দেখাতে চাইছেন, বা আমার চেম্বারে এসে দেখাতে চাইছেন, এই প্রতিটা কাজের জন্য আমার এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করে কি করতে হবে, কিভাবে কি করতে হবে সব বলে দেবে। এছাড়াও ভালো শ্রেষ্ঠ মানের রত্ন, নেপালের রুদ্রাক্ষ, আসল স্ফটিকের শিবলিঙ্গ বা শ্রীযন্ত্রম বা খুব ভালো মানের ক্রিস্টাল যদি প্রয়োজন হয়, তাহলে ওই একইভাবে ফোন করে জানালে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আজকের মূল আলোচনা, ভাগ্য, স্বাধীন ইচ্ছা, মানুষের অন্তর্নিহিত শক্তির জাগরণ সব কিছুই কি আগে থেকে নির্ধারিত? অনেকেই জানতে চান সব কিছু কি আগে থেকেই লেখা আছে? আমরা কি ভাগ্যের হাতে পরিচালিত একটি পুতুল? এই প্রশ্নের উত্তর যেমন সহজ নয়, তেমন জটিলও নয়। দর্শক বন্ধু, জন্মের মুহূর্তে আপনি একটি নির্দিষ্ট কাঠামো নিয়ে পৃথিবীতে আসেন। আপনি ঠিক করতে পারেন না আপনার জন্ম কোথায় হবে, আপনার মা বাবা কে হবেন, আপনার শরীরের গঠন কেমন হবে, আপনার সহজাত প্রতিভা কতটা হবে। এসব কিন্তু আপনার প্রারব্ধ, অর্থাৎ জন্মসূত্রে প্রাপ্ত সম্ভাবনার একটা ভিত্তি। কিন্তু এখানেই শেষ নয়। আসল প্রশ্ন হলো আপনি সেই সম্ভাবনাগুলোকে কিভাবে ব্যবহার করবেন। দেখুন, ভাগ্যকে মনে করুন তাসের প্যাকেট, কিন্তু খেলাটা আপনার হাতে কোন তাসগুলো আসবে সেটা আপনার নিয়ন্ত্রণে নেই, সেটাই ভাগ্য। কারো হাতে হয়তো এক্কা, রাজা, রানী, আবার কারো হাতে দুর্বল তাস। কিন্তু খেলার ফলাফল কি শুধু তাসের ওপর নির্ভর করে? না, বরং নির্ভর করে আপনি সেই তাসগুলোকে কিভাবে খেলছেন তার উপর। অনেক সময় ভালো তাস হাতে থাকা সত্ত্বেও খেলোয়াড় হেরে যায়, আবার দুর্বল তাস নিয়েও একজন দক্ষ খেলোয়াড় জিতে যায়। ঠিক তেমনি জ্যোতিষ আপনাকে শুধু বলে দেয় আপনার হাতে কি সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে সাফল্যে রূপান্তরিত করবেন কিনা সেটি আপনার নিজস্ব সিদ্ধান্ত। জ্যোতিষ পথ দেখায় না, পথ চলে না, শুধু পথ দেখায়। ধরুন, আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ প্রবল বৃষ্টি হবে। এবার আপনার কাছে দুটি পথ, একটি আপনি ছাতা নিয়ে বেরোন, নাহলে আপনি সম্পূর্ণ ভিজে যান। আবহাওয়া আপনাকে শুধু তথ্য দিল, সিদ্ধান্ত আপনি নিলেন যে হ্যাঁ ছাতা নেব বা ছাতা ছাড়া বেরোবো, ভিজবো। জ্যোতিষও ঠিক তেমনি, এটি আপনাকে আপনার ভবিষ্যৎকে বদলে দেয় না, শুধু আপনাকে আগাম সতর্ক করে। কোন সময়ে কি ধরনের শক্তি সক্রিয় থাকবে সেই সম্পর্কে সেই বিষয়ে আপনাকে সচেতন করে। একজন মদ্যপ ব্যক্তিকে যদি সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তিনি তার নিজের ক্ষতি করবেন, কারণ তিনি সচেতন নন। আর যিনি সচেতন তিনি কিন্তু এ ধরনের কোনো আচরণ করবেন না। আমাদের অধিকাংশ মানুষ দেখবেন মঙ্গলের কারণে সামান্য উত্তেজিত হলে রাগে ফেটে পড়েন, শুক্র সক্রিয় হলে মোহে জড়িয়ে পড়েন, রাহুর প্রভাবে তার লোভ বেড়ে যায়। তারপর আমি কিন্তু এরপরও আমি আপনাদেরকে বলবো, তারা বলেন আর কি, আমি রেগে গিয়েছিলাম, আমি লোভ সামলাতে পারিনি। কিন্তু প্রকৃত সত্য হলো আপনি তখন নিজের চেতনায় ছিলেন না। আপনার মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে রাগ যেখান থেকে উৎপন্ন হবে সেই শক্তি সক্রিয় হয়েছিল। আপনি শুধু প্রতিক্রিয়া দেখিয়েছেন, আপনি বাঁচেননি, আপনি শুধু প্রতিক্রিয়াশীল ছিলেন। জ্ঞানীর সাথে অজ্ঞানীর পার্থক্য কি? একজন জ্ঞানী
আর একজন অজ্ঞানী মানুষের সাথে অজ্ঞান মানুষের সাথে পার্থক্য কোথায়? অজ্ঞান মানুষ যখন রেগে যান তিনি বলেন আমি রেগে গেছি, আর একজন সচেতন মানুষ নিজেকে পর্যবেক্ষণ করেন আর তিনি বলেন আমার মধ্যে মঙ্গলের শক্তি বেশি হয়ে যাচ্ছে, জাগ্রত হচ্ছে, প্রবল হচ্ছে। তিনি রাগকে নিজের পরিচয় বানান না, বরং সেই শক্তিকে সৃজনশীল কাজে ব্যবহার করা শুরু করেন। শক্তি তো পাওয়ার, তিনি ব্যায়াম করতে শুরু করতে পারেন, তিনি দৌড়াতে শুরু করতে পারেন, তিনি কঠোর পরিশ্রম করতে শুরু করতে পারেন। এগুলো যদি তিনি করেন তিনি কিন্তু মঙ্গলের শক্তিকে ব্যবহার করছেন এবং এর ফলে কোনো না কোনো নতুন কিছু সৃষ্টি করছেন। অর্থাৎ তিনি শক্তির মালিক থাকবেন, শক্তির দাস হবে না, এটা জ্ঞানীর পরিচয়। জ্যোতিষের আর একটা কথা হচ্ছে, রত্ন কি সত্যি কাজ করে? অনেকে নিজের সমস্যার সমাধান বাইরে খুঁজে বেড়ান, কেউ কেউ রত্ন ধরেন, কেউ কেউ তাবিজ পড়েন। আমি এটা বলবো না যে এগুলো কাজ করে না বা এর প্রভাব নেই, অবশ্যই আছে। প্রতিটা রত্নের নিজস্ব কম্পাঙ্ক রয়েছে, নিজস্ব আলোক তরঙ্গ রয়েছে। যখন আপনি কোনো নির্দিষ্ট রত্ন ধারণ করেন তখন তা বিশেষ ধরনের শক্তিকে গ্রহণ ও প্রতিফলিত করতে সাহায্য করে। যারা কালার থেরাপি করেন সেখানেও এই কাজটাই হয়, কিন্তু এটাই কি চূড়ান্ত সমাধান রত্ন পড়া? না দর্শক বন্ধু। ধরুন আপনার বাড়ির ভেতরে আগুন লেগেছে, আপনি বাইরে থেকে নতুন রং করছেন, বাইরে থেকে বাড়িটা সুন্দর দেখাবে, কিন্তু ভিতরের আগুন কি নিভবে? তার উত্তর হবে না। তেমনি বাইরের প্রতিকার তখনই কার্যকর হয় যখন ভেতরেও আপনার পরিবর্তন ঘটে, কারণ বাইরের গ্রহ শুধু একটি উদ্দীপক, আর আসল পরিবর্তন হলো আপনার নিজের চেতনা। মানুষের শরীর কিন্তু একটি সৌরজগৎ, জীবন্ত সৌরজগৎ মানুষের শরীর। আপনি বলতে পারেন একটি জীবন্ত শক্তিক্ষেত্র। আপনার মেরুদণ্ড শুধু হাড় নয়, এটাকে বলতে পারেন মহাজাগতিক শক্তির একটা সিঁড়ি। এই মেরুদণ্ড বরাবর 7টি প্রধান শক্তি কেন্দ্র রয়েছে, যাকে যোগশাস্ত্রে আমরা চক্র বলে জানি। আশ্চর্যের বিষয় হলো এই 7টি চক্রের সঙ্গে 7টি প্রধান গ্রহের যোগাযোগ রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। মূলাধার থেকে সহস্রার পর্যন্ত প্রত্যেকটা চক্রে একটা অদৃশ্য অ্যান্টেনা, যা নির্দিষ্ট মহাজাগতিক শক্তিকে গ্রহণ করে। যখন কোনো গ্রহের শক্তি পরিবর্তিত হয় তখন সামান্য পরিবর্তনের প্রতিফলন আমাদের শরীর ও মনে অনুভূত হতে পারে। দর্শক বন্ধু, অনেকেই মনে করেন জ্যোতিষের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ বলে দেওয়া। জ্যোতিষের আসল কাজ হলো আপনার ভেতরের অসামঞ্জস্যকে চিহ্নিত করা। একজন চিকিৎসক যেমন নাড়ি পরীক্ষা করে শরীরের অবস্থা বুঝে নেন, তেমনি একজন প্রকৃত জ্যোতিষ জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে আপনার জীবনের শক্তির ভারসাম্যকে বুঝতে থাকেন, তিনি বুঝতে পারেন। তাই জ্যোতিষ কোনো ভয় দেখানোর বিদ্যা নয়, এটা একটা অনুসন্ধানের বিজ্ঞান, আত্ম অনুসন্ধানের বিজ্ঞান। দর্শক বন্ধু, এটা দুর্ভাগ্যজনকভাবে এই মহান বিদ্যাকে আজকে অনেকেই ভয়ের ব্যবসায় পরিণত করেছেন। অনেকেই বলেন দেখবেন শনি খুব রেগে আছেন, ওনাকে তেল ঢালুন, তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, এই পূজা করলেন, ওই পূজা করুন। আর প্রশ্ন হচ্ছে, কোনো মানুষকে সাধারণ মানুষের, কোনো গ্রহকে সাধারণ মানুষের মতন রাগ করে? উত্তর না, কারণ গ্রহ কোনো ব্যক্তি নয়। শনির শক্তির সাথে আপনাকে সামঞ্জস্য সাধন করতে হবে। যেমন একটি সেতারের তার বেশি টানলে সুর নষ্ট হয়ে যায়, আবার খুব ঢিলে রাখলেও সুর নষ্ট হয়ে যায়, তেমনি জীবনের প্রতিটি শক্তিকে আপনার সঠিক ভারসাম্যে আনতে হবে। নবগ্রহের সেতারের তারের মতো, কোথাও অতিরিক্ত টান তো অতিরিক্ত শীতলতা। জীবনের প্রকৃত সাধনা হলো এই তারগুলোকে এমন শক্তিতে বাঁধা যাতে আপনার জীবন এক মহাজাগতিক সঙ্গীতে পরিণত হয়। দর্শক বন্ধু, এই যে আপনার এই যে স্টেশনগুলো বলে গেলাম না, এর সাথে একটা উদাহরণ দেবো যাতে আপনারা বুঝতে পারেন। যদি দেখা যায় আপনি জীবনে একদম আপনার শনিগ্রহ কুণ্ডলিতে দেখা যায় আপনার শনিগ্রহ মারাত্মক খারাপ, খুব দুর্বল, তাহলে ডেফিনেটলি আপনার শরীরের প্রথম স্টেশন, প্রথম যে চক্র কুণ্ডলিনের মূলাধার চক্র, এটা ডিস্টার্ব।
এটাই বলছে, আপনার কুণ্ডলী এটাই বলছে যে এটা ঠিক করতে হবে। আপনি শুধু নীলা পড়লে হবে না, নীলা পড়লে হবে, কিছুটা হবে, অবশ্যই হবে, তো এখানেও কাজ করতে হবে। নীলা বাইরের, এটা ভেতরের, অন্তর্নিহিত, এখানে কাজ করতে হবে। মূলাধারকে ব্যালেন্স করতে হবে। দর্শক বন্ধু, পরের ভিডিওতে আমি 7টা চক্র এবং 7টা গ্রহ সম্পর্কে বিস্তারিত বলবো, খুব ইন্টারেস্টিং হবে। মূলাধার থেকে আজ্ঞাচক্র পর্যন্ত আমি আধ্যাত্মিক ব্যাখ্যা আপনাদের সামনে রাখবো আগামী পর্বে। মন্ত্র, যন্ত্র ও ধ্বনি বিজ্ঞানের প্রকৃত রহস্য উন্মোচিত করার চেষ্টা করব। কিভাবে চেতনার জাগরণ মানুষকে গ্রহের প্রভাবের ঊর্ধ্বে নিয়ে যায় সে কথাও বলার চেষ্টা করব। তো এই যে আমার বিশ্লেষণমূলক আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি, নবগ্রহের রহস্য ভেদ করার চেষ্টা করছি, যাতে আপনারা এই পুরো সাবজেক্টটাকে বুঝতে পারেন। যদি মনে হয় এটা সকলের ভালো লাগবে না, আমি জানি, এটা এই আলোচনার মধ্যে রসকস তেমন তো নেই, সকলের ভালো, যারা খুব সিরিয়াস তাদের ভালো লাগবে। যারা এই ধরনের অনুষ্ঠান শুনতে ভালো লাগে তাদেরকে এই ভিডিও শেয়ার করবেন। আর আপনার যদি ব্যক্তিগতভাবে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। জ্যোতিষের অনেক গভীর গূঢ় তত্ত্ব এবং তথ্য আমি আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।